থাকি, বিশেষ করে আলোচনার শুরুতে আমরা যে কথাটি প্রতিদিনই বলে থাকি, এই সেমিনারটি, এই আলোচনাটি আমরা নতুনদের জন্য করে থাকি। এবং যে কনসেপ্টটি নিয়ে কথা বলবো, এই কনসেপ্টটিও আসলে নতুন। নতুন বলছি এই সেন্সে যে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলেই এটি নতুন, কারণ আমরা ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স নিয়ে কথা বলবো। ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স বুঝতে গেলে আমাদেরকে ব্লক চেইন, আমাদেরকে ক্রিপ্টোকারেন্সি সহ অনেকগুলো নতুন বিষয় নিয়ে আলোচনা করতে হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে এই সাবজেক্টগুলো আসলে নতুনই বলা চলে, কারণ আমি প্রফেশনাল কারণে বিভিন্ন ব্যক্তির সাথে বিভিন্ন সময় কথা বলেছি। এবং অনেক সিনিয়র ব্যক্তি দেখা যাচ্ছে ফিনান্সিয়াল ইনস্টিটিউটের সাথে ইনভলভ আছেন, এমন অনেক ব্যক্তি ক্রিপ্টোকারেন্সি কি এটি শুনেননি, ব্লকচেন কি এই সম্পর্কে মিনিমাম কোনো আইডিয়া নাই। এটা আসলে আমি কারো দোষ বলছি না, অর্থাৎ যিনি যে সেক্টরে স্টাডি করেন নাই, আসলে ওই সেক্টর সম্পর্কে ওনাকে জানতে হবে, বিষয়টা এমন নয়। তো যেহেতু একটি নতুন বিষয় নিয়ে কথা বলবো, যেহেতু একটি নতুন সাবজেক্ট নিয়ে কথা বলবো, তো সেক্ষেত্রে আমাদের অতিথিদের এই প্রসঙ্গে নানাবিধ প্রশ্ন এবং কনফিউশন তৈরি হতে পারে, এবং তৈরি হওয়াটাই স্বাভাবিক। এবং আলোচনা শুনতে শুনতে নানা রকম প্রশ্ন আপনার মনে চলে আসবে। আমি বিশ্বাস করি আমার এই আলোচনা থেকে আপনার মনে উদিত হওয়া প্রশ্নগুলোর উত্তর এই প্যাকেজের মধ্যেই আপনি পেয়ে যাবেন। অর্থাৎ এখন থেকে 40 মিনিট, মোটামুটি 40 মিনিট সময় আমরা যে আলোচনাটি করতে যাচ্ছি, এই সময়ের মধ্যেই আশা করছি আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরগুলো আপনি পেয়ে যাবেন। তারপরেও কোনো অংশ বাকি থাকলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা আপনাকে পার্সোনালি বসে সেই প্রশ্নগুলোর উত্তর দিব ইনশাল্লাহ। তো যেটি বলছিলাম, ডিফাই ক্লাবের বিজনেস প্ল্যান, ডিফাই ক্লাব কোন কনসেপ্ট নিয়ে বিজনেস করে, এই টোটাল আলোচনাটি আজকে হবে। আপনারা আলোচনা ছাড়া ও যারা ইন্টারনেট ব্রাউজিং করতে পারেন, তারা www.defyclub.biz এই ওয়েবসাইটে ঢুকে এই আলোচনাটি আপনারা শুনতে পাবেন। এবং ডিফাই ক্লাবের আরো যত প্রকার বিজনেস আছে, বিজনেস কনসেপ্ট রয়েছে, এবং টোটাল ইনফরমেশন আপনারা এই defyclub.biz এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো আমরা একদম ভেঙে ভেঙে প্রতিটি সেন্টেন্স এবং প্রতিটি টপিকস ভেঙে ভেঙে আলোচনা করব, যেন একদম নতুন যারা এসছেন তারাও এই টোটাল কনসেপ্টটা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পেয়ে যান। কারণ প্রাথমিক ধারণা এই জন্য বলছি, এখানে যেহেতু নতুন অনেকগুলো সাবজেক্ট নিয়ে কথা বলা হবে, এবং প্রতিটি সাবজেক্টের উপর আপনি অন্তত পক্ষে 3 ঘন্টার আলোচনা যদি করেন, এরকম অন্তত 7টি আলোচনা হতে পারে, অর্থাৎ 3 7 21 ঘন্টা আলোচনা করলে প্রতিটি সাবজেক্ট হয়তো আপনি একটা ভালো ধারণা পাবেন। কিন্তু এই 40 থেকে 45 মিনিটের মধ্যে টোটাল এই ক্রিপ্টো ইন্ডাস্ট্রি সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়ে যাবেন, বিষয়টি আমিও আশা করছি না, তবে প্রাথমিক একটা ধারণা, ওভারঅল একটা ধারণা আপনি পেয়ে যাবেন। আহ শুরুতেই আমরা আলোচনা করতে যাচ্ছি হোয়াট ইজ ডিফাই। ডিফাই ডিফাইটা হচ্ছে, অর্থাৎ ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্সটা হচ্ছে আহ, এমন এক প্রকার অর্থনৈতিক ব্যবস্থা যে ব্যবস্থায় কারো খবরদারি ছাড়াই সে তার কার্যক্রম পরিচালনা করতে পারে। বিষয়টা হচ্ছে এমন, ধরেন আমরা যদি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাটা চিন্তা করি, বাংলাদেশের অর্থনীতি কিন্তু সেন্ট্রালাইজড ফাইন্যান্স। কেন সেন্ট্রালাইজড ফাইন্যান্স? বাংলাদেশের অর্থনীতি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দ্বারা একটা নির্দিষ্ট জায়গা থেকে পরিচালিত হয়, এজন্য এটি সেন্ট্রালাইজড ফাইন্যান্স। এবং পৃথিবীর প্রত্যেকটি দেশেই সেন্ট্রালাইজড ফাইন্যান্স প্রতিষ্ঠিত রয়েছে। কিন্তু ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স হচ্ছে এমন একটি অর্থ ব্যবস্থা যেটি কোনো দেশের সরকার কন্ট্রোল করে না, বরং এটি সারা পৃথিবীর জন্য উন্মুক্ত একটি অর্থনৈতিক পদ্ধতি, যেটিকে আমরা বলছি ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স, যেহেতু কোনো সেন্ট্রাল অথরিটি নাই। ওকে, আশা করছি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। এই কনসেপ্টটা, এই যে ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স, এই কনসেপ্টটা 2020 সালে প্রথম আমাদের মাঝে আসে। 2020 সালে আমাদের মাঝে এই কনসেপ্টটি আসলো। এখন পর্যন্ত 2024 সালের মাঝামাঝি সময়ে আমরা রয়েছি। এখন পর্যন্ত এই কনসেপ্টের উপর প্রায় $500 বিলিয়ন মার্কেট তৈরি হয়েছে, অর্থাৎ $500 বিলিয়ন এর মার্কেট হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়েছে। এবং ফিনান্সিয়াল এক্সপার্টরা ধারণা করছেন যে আগামী 10 বছরের মধ্যে এটি $90 ট্রিলিয়ন মার্কেট হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। $90 ট্রিলিয়ন, ইটস হিউজ অ্যামাউন্ট। কিভাবে আমি বলছি, আমরা যদি এই মুহূর্তে সারা পৃথিবীর ফিনান্সিয়াল ফাইন্যান্সিয়াল যে সাইজ, এটা যদি আমরা চিন্তা করি, সারা পৃথিবীর ইকোনমির সাইজ হচ্ছে এই মুহূর্তে কম বেশি $105 ট্রিলিয়ন।
তো এই জায়গা থেকে আগামী 10 বছরে যদি ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স 90% মার্কেট কভার করে, ফিনান্স মার্কেট কভার করে, তার মানে আমরা বুঝতেই পাচ্ছি যে আগামীর পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করতে যাচ্ছে ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স। তাহলে কি এমন জাদু আছে ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্সে, কি এমন জিনিস এর ভিতরে লুকায়িত আছে যে আগামীর পৃথিবীর ফিনান্সিয়াল কন্ট্রোল সে নিয়ে নিতে যাচ্ছে? এখন তার মানে আমরা যদি এটা ধরে নেই যে পরিবর্তনটা হতে যাচ্ছে, এখন পরিবর্তনটাকে তো আমরা রুখতে পারবো না, কারণ পরিবর্তন আহ এটা একটা অবশ্যম্ভাবী প্রক্রিয়া। এখন পরিবর্তনটা, কিছু পরিবর্তন হয়তো আমরা রুখতে পারি, কিন্তু কিছু পরিবর্তন কোনো ব্যক্তির পক্ষে, কোনো রাষ্ট্রের পক্ষে এককভাবে রোখা সম্ভব না। এই ডিসেন্ট্রালাইজেশনের যে পরিবর্তনটা আসতে যাচ্ছে, এটিও আমাদের পক্ষে রুখে দেওয়া সম্ভব নয়। তো তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, যদি যে এই পরিবর্তনটাকে আমরা রুখতেই না পারি, তাহলে এই পরিবর্তনের সাথে যদি নিজেকে অ্যাডজাস্ট করতে পারি, এই পরিবর্তনের সাথে যদি নিজেকে সম্পৃক্ত করতে পারি, তাহলে আমরা এখান থেকে বেনিফিটেড হব, এখান থেকে আমরা সুবিধা নিতে পারবো। তাহলে আমরা জানার চেষ্টা করি এখানে কি সুবিধা রয়েছে এবং এখান থেকে কিভাবে আমরা বেনিফিটেড হতে পারি। এটি সেদিকে যাওয়ার আগে আমরা সেন্ট্রালাইজড এবং ডিসেন্ট্রালাইজড ফিনান্সিয়াল সিস্টেম সম্পর্কে একটু ধারণা আমরা এখানে নিয়ে যেতে চাই, এবং সেন্ট্রালাইজড ফাইন্যান্স থাকতে ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্সের প্রয়োজন কেন হলো, এটিও আমরা মোটামুটি ভাবে জানার চেষ্টা করব। আমরা প্রথম চিত্রে সেন্ট্রালাইজড ফাইন্যান্সের স্ট্রাকচারাল বডিটা আমরা দেখতে পাচ্ছি। ধরেন এখানে আপনারা দেখলেই বুঝতে পারছেন অনেকগুলো প্ল্যাটফর্ম এখানে কাজ করে। একটা অর্থনৈতিক লেনদেন করতে গেলে অনেকগুলো প্ল্যাটফর্ম হয়ে তারপর লেনদেন করতে হয়। এক্ষেত্রে অনেক অনেক এমপ্লয়ি এখানে কাজ করে, অনেক ইনফ্রাস্ট্রাকচার এখানে কাজ করে, এবং অনেক প্রোটোকল, অনেক নিয়ম কানুনের ভিতর দিয়ে কাজগুলো করতে হয়। যেখানে অনেক বেশি নিয়ম কানুন, যেখানে অনেক বেশি প্রোটোকল, সেখানে কিন্তু সময় এবং অর্থ বেশি লাগবে, এটি খুব স্বাভাবিক বিষয়। আপনি একটা প্রতিষ্ঠান চালান, সেখানে যদি আপনি 10 জন কর্মী দিয়ে আপনার প্রতিষ্ঠান পরিচালিত হয়, সেক্ষেত্রে আপনার যেমন খরচ হবে, আপনি যদি 2 জন কর্মী দিয়ে সেই একই কাজ করতে পারেন, আপনার খরচ কিন্তু কমে আসবে। তো আপনার খরচ যদি কমে আসে, আপনি কাস্টমারকে বেটার সার্ভিস দিতে পারবেন, এটি খুব স্বাভাবিক বিষয়। এছাড়াও ডিসেন্ট্রালাইজড ফিনান্সিয়াল সিস্টেমের যে স্ট্রাকচারাল যে বিষয়গুলো, এগুলো কিন্তু একটা জটিল প্রক্রিয়া, এবং জটিল প্রক্রিয়া কিন্তু একদিনে এই জটিল প্রক্রিয়াটা তৈরি হয়নি, হাজার বছর ধরে পথ চলায় আস্তে 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 করে এই জটিল প্রক্রিয়াটা তৈরি হয়েছে, এবং আমরা এই ডিসেন্ট্রালাইজড ফিনান্সিয়াল সিস্টেমে অভ্যস্ত হয়ে রয়েছি। আমরা চাইলেই কিন্তু এই মুহূর্তে সেন্ট্রালাইজড ফাইন্যান্সিয়াল সিস্টেম থেকে বেরিয়ে যেতে পারবো না। কারণ কি? কারণ আমরা এটার সাথে জড়িয়ে আছি, এবং সেন্ট্রালাইজড ফিনান্সিয়াল সিস্টেমকে আমরা নিজেদের মধ্যে বহন করছি, নিজেরা এর মধ্যে সম্পৃক্ত রয়েছে। কিভাবে সম্পৃক্ত রয়েছে? মনে করেন আমরা আমাদের প্রাত্যহিক যে সকল লেনদেন করি, আমাদের সম্পদ যেটা আমরা টাকায় বিবেচনা করি যে কত টাকার সম্পদ রয়েছে, আমরা আমাদের টাকাগুলোকে, যদি আমরা সম্পদকে টাকা হিসেব করি, অর্থাৎ ক্যাশ ক্যাপিটাল যেগুলো আছে, আমরা চাইলেই আমাদের ঘরে রাখতে পারি না, আমাদেরকে নিরাপত্তাজনিত কারণে এগুলো ব্যাংকে রাখতে হয়। এখন ব্যাংকে রাখতে গিয়ে ব্যাংক আমাদের কমিটমেন্ট করেছিল কি যে আমরা আপনার অর্থ সম্পূর্ণ নিরাপদে রাখবো, এবং শুধু নিরাপদে রাখবো না, এই অর্থ আমরা অলস ফেলে রাখবো না, আমরা লাভজনক খাতে বিনিয়োগ করবো এবং সেখান থেকে আপনাকে প্রফিট দিব। আমরাও খুব খুশি, একদিকে আমাদের অর্থ সাধিত হচ্ছে, নিরাপত্তা সাধন হচ্ছে, অন্যদিকে আমরা একটা বেনিফিট পাচ্ছি। এই সুন্দর কথায় আমরা কিন্তু ব্যাংকে টাকা রেখেছি, এবং আমরা অনেকেই রাখি ব্যাংকে টাকা। কিন্তু বাস্তবতা হচ্ছে এখনকার প্রেক্ষাপটে আমরা কি দেখতে পাচ্ছি, ব্যাংক আমাদের অর্থের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। কেন? কারণ ইদানিংকালের কিছু সংবাদ আপনারা যদি একটু চোখ কান খোলা রাখেন, আপনারা পাবেন যে বাংলাদেশের ব্যাংকগুলো থেকে জোরপূর্বক ক্ষমতার অপব্যবহার করে হাজার হাজার কোটি টাকা বের করে নিয়ে যাচ্ছে। কারা নিয়ে যাচ্ছে এটাও আপনারা জানেন, কিভাবে নিয়ে যাচ্ছে এটাও আপনারা জানেন। কিন্তু এই টাকাগুলো কিন্তু আমাদের টাকা, আমরা যারা নিরাপত্তার খাতিরে এবং বিভিন্ন কারণে ব্যাংকে টাকাগুলো রেখেছিলাম। তার মানে আমরা আলটিমেটলি যেটি দেখতে পাচ্ছি যে ব্যাংক আমাদের অর্থের নিরাপত্তা দিতে পারছে না। দ্বিতীয় আরেকটি বিষয় ছিল, আমার কত টাকার সম্পদ রয়েছে, কত টাকা আমার কাছে আছে, এই টাকার নিরাপত্তা এবং গোপনীয়তার বিষয়টি আমাদেরকে নিশ্চিত করার কথা ছিল ব্যাংক, কিন্তু ব্যাংক আমাদের সেই গোপনীয়তাটাও রক্ষা করতে পারছে না সিস্টেমেটিক কারণে। কারণ ব্যাংকে নিজেও ব্যাংক তাকে অথরিটির কাছে জবাবদিহি করতে হয়। আমাদের প্রত্যেকটি ট্রানজাকশনের হিসাব বাংলাদেশ ব্যাংকে রয়েছে, এবং গোয়েন্দাদের কাছে রয়েছে, যারা ব্যাংকিং নিয়ে
গোয়েন্দাদের কাছে রয়েছে, যারা আসলে আমাদের ব্যাংকিং মনিটরিং করে। হ্যাঁ, এটা সরকারের বডি এবং সরকার থেকেই এটি মনিটরিং করা হয়। তার মানে আমাদের ইনফরমেশন শতভাগ সিকিউর থাকছে না। তাহলে দুইটি বিষয় গেল। তাহলে একটি বিষয় কি, সেটি হচ্ছে আমাদের গোপনীয়তা, আরেকটি হচ্ছে নিরাপত্তা। এই গোপনীয়তা নিরাপত্তার দুইটি বিষয় সেন্ট্রালাইজ ফিনান্সিয়াল সিস্টেমে কোনোভাবেই আপনাকে প্রোটেক্ট করতে পারছে না। এটি কি শুধুমাত্র আমাদের বাংলাদেশের অবস্থা, নাকি বিশ্বের অন্যান্য দেশের অবস্থা একই? আসলে এটি কম বেশি সারা বিশ্বের অবস্থা একই রকম। অর্থাৎ যাদের ক্ষমতা আছে তারা ক্ষমতা এবং প্রভাব দেখিয়ে ব্যাংক থেকে টাকা নিয়ে যাচ্ছে, এবং আমাদের প্রাইভেসি সিকিউরিটি দুইটাই লঙ্ঘিত হচ্ছে। এই অবস্থায় সাধারণ বিনিয়োগকারী এবং অন্যান্য মানুষের অর্থনৈতিক নিরাপত্তার কথা চিন্তা করে ডিসেন্ট্রালাইজড ফিনান্সিয়াল সিস্টেম নামক এই পদ্ধতিটির আবিষ্কার হয়েছে, এবং এটা নিয়ে কাজ চলছে। ডিসেন্ট্রালাইজড ফিনান্সিয়াল সিস্টেম বলছে আপনার অনেকগুলো উইংস ছাড়া সিম্পল প্রোটোকলে আপনি লেনদেন করতে পারবেন, অর্থ স্থানান্তর করতে পারবেন, ব্যাংকিং করতে পারবেন। এখানে আপনাকে সবগুলো বাদ দিয়ে একটি মাত্র প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি লেনদেন করতে পারবেন। এই প্ল্যাটফর্ম আপনার অর্থের নিরাপত্তা দিবে এবং আপনার গোপনীয়তা রক্ষা করবে। ইভেন এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি সারা পৃথিবীতে লেনদেন করতে পারবেন। এটি হচ্ছে ডিসেন্ট্রালাইজড ফিনান্সিয়াল সিস্টেমের মূল কথা। ডিসেন্ট্রালাইজড ফিনান্সিয়াল সিস্টেম অনেকগুলো প্রোটোকলের উপর কাজ করে। এটিকে বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে ব্লকচেন কি এবং ক্রিপ্টোকারেন্সি কি। এই দুটি জিনিস যদি আমরা বুঝতে পারি, তাহলেই আমরা ডিসেন্ট্রালাইজড ফিনান্সিয়াল সিস্টেম বুঝতে পারবো, কিভাবে এটি একটি মাত্র প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকের অর্থের নিরাপত্তা এবং গোপনীয়তা রক্ষা করছে। তো চলুন আমরা সেদিকে যাই, এবং আস্তে আস্তে কিভাবে আমাদের কাছে এই সিস্টেমটা এসছে এটিও আমরা একটু জেনে নিই, যেটিকে আমরা বলছি ইভ্যালুয়েশন অফ মানি, অর্থের বিবর্তন কিভাবে হয়েছে। এই চিত্রটা আমরা যদি দেখতে পাই, আমরা দেখতে পাবো এই ধাপে 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 আমাদের অর্থের বিবর্তনটা ঘটেছে, এবং বিবর্তনের সর্বশেষ ধাপে ক্রিপ্টোকারেন্সির অবস্থান রয়েছে। আমাদের পূর্বপুরুষ কোনো একটা সময় বার্টার সিস্টেম, অর্থাৎ পণ্যের বিনিময়ে পণ্য, এই লেনদেন প্রক্রিয়ার মাধ্যমে তাদের লেনদেন শুরু করেছিল। অর্থাৎ বার্টার সিস্টেম হচ্ছে আমি একটি পণ্য উৎপাদন করি, এই পণ্য দিয়ে আমার প্রয়োজনীয় আরো 5টি পণ্য যেটি আমার দরকার সেগুলো আমি সংগ্রহ করব। এই প্রক্রিয়াটি একটি সময় সাপেক্ষ এবং কষ্টকর প্রক্রিয়া ছিল। তার পরবর্তী সময়ে ট্রানজাকশন বা লেনদেনকে সহজ করার জন্য কারেন্সির আবির্ভাব ঘটে। যেমন প্রথম কারেন্সি হচ্ছে গোল্ড কারেন্সি, একটা স্টেবল কারেন্সি হচ্ছে গোল্ড কারেন্সি। গোল্ড কারেন্সি ছাড়াও আরো কারেন্সি ছিল, যেমন আমরা যারা ব্যাংকিং নিয়ে পড়াশোনা করেছি আমরা জানি যে করি, তারপরে হচ্ছে এরকম আরো কিছু দৃশ্যমান কিছু জিনিস যেগুলো চকচকে ঝকঝক ছিল, এরকম জিনিস দিয়েও কিন্তু লেনদেন হতো। কিন্তু গোল্ড আসার পরে স্বর্ণ দিয়ে লেনদেন শুরু হয়। কিন্তু স্বর্ণের যে সীমাবদ্ধতা ছিল, সারা পৃথিবীতে লেনদেন করার জন্য কারেন্সি হিসেবে ব্যবহার করার মতো এত স্বর্ণ তো আর পৃথিবীতে নাই। সুতরাং একটা সময় গিয়ে স্বর্ণও কিন্তু তার কারেন্সি রূপটা ধরে রাখতে পারেনি। পরবর্তীতে সহজলভ্য অনেক মেটাল, পেপার মানি, এরপর প্লাস্টিক কার্ড, এগুলো দিয়ে কিন্তু লেনদেন হয়েছে এবং এখনো হচ্ছে। এবং নোট বা পেপার মানির সময় এখন প্রায় শেষের দিকে। কারণ হচ্ছে আপনারা দেখবেন বিশ্বের উন্নত দেশে, উন্নত যে সকল দেশ, সেখানকার 70 থেকে 80% লেনদেন কিন্তু ক্যাশলেস, অর্থাৎ আপনার ক্যাশ দরকার হবে না লেনদেন করতে, এভরিথিং আপনি ক্যাশলেস সিস্টেমে ইউজ করতে পারবেন। বাংলাদেশেও মোটামুটি ভাবে 40 থেকে 50% লেনদেন এখন ক্যাশ ছাড়াই হচ্ছে। কিভাবে হচ্ছে? সেটি হচ্ছে ইলেকট্রনিক মানির মাধ্যমে। ইলেকট্রনিক মানিটা কি? সহজ কথায় আপনার ব্যাংকে টাকা আছে, আপনি ওই টাকা নিয়ে কোথাও যেতে হবে না, ব্যাংকের অ্যাপ আছে, সেই অ্যাপ আপনি মোবাইলে ইনস্টল করবেন অথবা ইন্টারনেট ব্যাংকিং এর উইন্ডো আপনি কম্পিউটারে ওপেন করে ফেলবেন, সেখান থেকে আপনি টাকা জমা দিতে পারবেন, টাকা উঠাতে পারবেন, কেনাকাটা করতে পারবেন, বিল পরিশোধ করতে পারবেন এবং নানা রকম ফি আপনি পরিশোধ করতে পারবেন। মোটামুটি ভাবে একটা মানুষের যে সকল লেনদেন করার জন্য ব্যাংকে যেতে হয়, বাইরে যেতে হতো, তার অনেকগুলো বিষয় আপনি ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে সমাধান করে ফেলতে পারবেন। তাহলে এটি অবশ্যই একটি সুবিধা। এই সুবিধাগুলো আছে বলেই মানুষ টাকা খরচ করে এই অর্থনৈতিক ফিনান্সিয়াল ট্রানজাকশন গুলো ঘরে বসে করে থাকে। সুবিধা একটাই, যে আপনাকে ঘরের বাইরে যেতে হচ্ছে না, রোদে পুড়ে ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়াতে হচ্ছে না। এছাড়াও এখন সুবিধা আরো বেড়ে গেছে, সেটি হচ্ছে কোনো ব্যাংকে আপনার অ্যাকাউন্ট নেই, কোনো অসুবিধা নাই, আপনি সেম জিনিস বিকাশ, রকেট, নগদ এগুলো দিয়ে করতে পারবেন। অর্থাৎ আপনার ব্যাংকেও যাওয়ার দরকার হবে না, ব্যাংকে অ্যাকাউন্ট খোলারও দরকার হবে না, আপনি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অনেক লেনদেন ঘরে বসে করে ফেলতে পারবেন। সেখানে ফি আরেকটু বেশি, তারপরেও আপনার সুবিধা কিন্তু বেড়েছে।
এই যে নানাবিধ সুবিধা, এই সুবিধার কারণেই মানুষ ইলেকট্রনিক মানি সিস্টেমটি ব্যবহার করছে। এই ইলেকট্রনিক মানি সিস্টেমের হাজারো সুবিধা থাকলেও কিছু অসুবিধাও রয়েছে। সেই অসুবিধাটি কি? অসুবিধাটি হচ্ছে আপনি এই সিস্টেমটি শুধুমাত্র আপনার সীমানার ভেতরে ব্যবহার করতে পারবেন। সহজ কথায় আপনি বিকাশ, নগদ, রকেট এগুলো ব্যবহার করেন। আপনি যখন ভারতে যাবেন, মনে করেন কোনো কারণে ভ্রমণ করতে গেলেন, আপনি নেপালে গেলেন, ভুটানে গেলেন বা অন্য কোনো দেশে গেলেন, দেখা যাবে আপনি সেখানে গিয়ে কিন্তু বিকাশ দিয়ে, নগদ দিয়ে কেনাকাটা করতে পারবেন না। কেন? কারণ সেখানকার কারেন্সি এবং সেখানকার সিস্টেম, ফিনান্সিয়াল সিস্টেমের সাথে অ্যাডজাস্ট হয়ে আপনাকে লেনদেন করতে হবে। তার মানে এটির একটি সীমাবদ্ধতা হচ্ছে এটি আপনি নির্দিষ্ট বাউন্ডারির মধ্য থেকে লেনদেন করতে হবে, লেনদেন করতে পারবেন। এই সমস্যাটার সমাধান করেছে কিন্তু ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি বলছে আপনি ডিজিটাল বা ইলেকট্রনিক মানির সকল সুবিধা আপনি পাবেন, পাশাপাশি এই কারেন্সি যদি আপনি ব্যবহার করেন তাহলে সারা পৃথিবীব্যাপী আপনি লেনদেন করতে পারবেন। তার মানে সারা পৃথিবীব্যাপী লেনদেন করা যাচ্ছে এবং অন্যান্য যে সকল সুবিধা রয়েছে এই সুবিধার কারণে কিন্তু ক্রিপ্টোকারেন্সি ক্রমান্বয়ে জনপ্রিয় হচ্ছে। এই ক্রিপ্টোকারেন্সির আবির্ভাব বা প্রথম শুরু হয় 2009 সালে এবং কিভাবে শুরু হয়েছে আমরা আস্তে আস্তে এই জিনিসগুলো জানবো। তাহলে ক্রিপ্টোকারেন্সি পৃথিবীতে এসছে 2009 সালে। ক্রিপ্টোকারেন্সির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা একটু জেনে নিই, অর্থাৎ যেই টেকনোলজির উপর ভিত্তি করে এটি কাজ করে সেই টেকনোলজিটি হচ্ছে ব্লকচেইন টেকনোলজি। তাহলে ব্লকচেইন টেকনোলজিটা আমরা আগেই বলেছিলাম, ব্লকচেইন এবং ক্রিপ্টোকারেন্সি এই দুটি জিনিস যদি আমরা ধারণা ক্লিয়ার করতে পারি তাহলে টোটাল ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স সম্পর্কে আমাদের ধারণাটা পরিষ্কার হয়ে যাবে। ব্লকচেনের পরিচয় করতে গিয়ে আমি ঠিক এভাবে বলি, তার নামের মধ্যেই তার পরিচয় লুকিয়ে রয়েছে। ব্লকচেন মানে হচ্ছে ব্লকের চেন, এমন একটি চেন সিস্টেম যেখানে অনেকগুলো ব্লক একটার সাথে একটা ডিজিটাল সিস্টেমে জুড়ে রয়েছে, এমন একটি ব্যবস্থাকেই ব্লকচেন বলা হচ্ছে। ব্যবহারকারীর উপর ভিত্তি করে এবং তার পপুলারিটির উপর ভিত্তি করে এক একটি ব্লকের মধ্যে মিলিয়ন 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 বিলিয়ন ব্লক থাকতে পারে। সেটি নির্ভর করবে কি পরিমাণ মানুষ এটিকে ব্যবহার করছে। ব্লকচেনের উপর দীর্ঘ আলোচনা করা যায়, কিন্তু আমাদের যেহেতু আজকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করতে হবে, আমরা এখানে বিস্তারিত কথা না বলে বেসিক ইনফরমেশন গুলো আপনাদের সাথে শেয়ার করছি যাতে মোটামুটি ভাবে ব্লকচেন কি এটা আপনারা বুঝতে পারেন। ব্লকচেনের ডেফিনেশনে বলা হচ্ছে ব্লকচেন ইজ এ শেয়ার্ড ইমিউটেবল লেজার ফর রেকর্ডিং ট্রানজাকশনস, ট্র্যাকিং অ্যাসেটস এন্ড বিল্ডিং ট্রাস্ট। অর্থাৎ এটা হচ্ছে একটি শেয়ার্ড ইমিউটেবল লেজার, অর্থাৎ এমন একটি সিস্টেম যেটি সবার সাথে শেয়ার করা যায়, এবং ইমিউটেবল লেজার অর্থাৎ এমন একটি ব্যবস্থা যেটি আপনি কখনোই এডিট করতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না। সহজ কথায় ব্লকচেন সিস্টেমে আপনি যদি কোনো একটি তথ্য একবার লিপিবদ্ধ করেন এটি আপনি আর কখনোই মুছে ফেলতে পারবেন না। আপনি যদি কোনো একটি ট্রানজাকশন করেন, লেনদেন করেন, এই লেনদেনের তথ্য আপনি কখনোই এটাকে মুছে ফেলতে পারবেন না, ইভেন এডিটও করতে পারবেন না। তাহলে এটাকে বলা হচ্ছে ইমিউটেবল লেজার সিস্টেম। ওকে, এছাড়াও আরো অনেক বিষয় রয়েছে আমাদের আলোচনায়, এগুলো চলে আসবে। এর মধ্যে রয়েছে এনক্রিপশন ফিচার। ডিউ টু এনক্রিপশন ফিচার ব্লকচেন ইজ অলওয়েজ সিকিউর। এখানকার নিরাপত্তা ব্যবস্থাটিকে অনেক বেশি জোর দেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় কেন জোর দেওয়া হয়েছে? কারণ হচ্ছে আমাদের অর্থের নিরাপত্তার জন্যই কিন্তু বিকল্প চিন্তা করা হয়েছিল, যেখানে ট্রেডিশনাল ফিনান্সিয়াল সিস্টেম বা সেন্ট্রালাইজড ফিনান্সিয়াল সিস্টেম আমাদের অর্থের নিরাপত্তা দিতে পারছে না। সুতরাং এর বিকল্প হিসেবে ব্লক করে যদি আমরা লেনদেন করতে পারি তাহলে আমাদের অর্থ ব্যবস্থার নিরাপত্তা বৃদ্ধি পায়। তাহলে ব্লকচেন মূলত শুধু যে ফিনান্সিয়াল ট্রানজাকশন সিস্টেমের জন্য ব্যবহৃত হয় তা না, ব্লকচেন টেকনোলজিকে আপনি আপনার দৈনন্দিন অনেক কাজে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ সাধারণত আমরা তথ্য সংরক্ষণ করার জন্য যত প্রক্রিয়া আছে সব জায়গায় আপনি ব্লকচেন ব্যবহার করতে পারবেন, তাতে করে আপনার তথ্যের গোপনীয়তা এবং সুরক্ষা নিশ্চিত হবে। ব্লকচেন কিভাবে কাজ করে এটাকে বোঝার জন্য আমরা এই চিত্রটি দেখতে পারি। এখানে মোটামুটি ভাবে একটি পরিষ্কার ধারণা আপনাদেরকে আশা করছি দিতে পারবো। মনে করেন এক একটি ব্লকের মধ্যে তার একটি হ্যাশ এবং তার ডেটা এখানে স্টোর থাকবে। এর মধ্যে থাকবে হ্যাশ হচ্ছে তার একটি ট্রানজিশনাল কোড, আমরা বলতে পারি ডিজিটাল কোড। এই কোডের ভেতরেই আপনি এই টোটাল এই প্রক্রিয়াটাকে আপনি ডিকোড আকারে, কোড ডিকোড আকারে আমরা এখানে দেখতে পাই। অর্থাৎ যেই লেনদেনটি সম্পন্ন হবে বা যেই তথ্যটি লিপিবদ্ধ হবে তার একটি ঠিকানা বা হ্যাশ এখানে থাকবে। পাশাপাশি এই হ্যাশের ভেতরেই
এই টোটাল ব্লকের ইনফরমেশন বা ডেটাটা সংরক্ষিত থাকবে। মনে করেন একটি লেনদেন যখন আপনি করতে যাবেন তখন প্রথমে আপনাকে কি করতে হবে, ব্লকচেনে এটাকে সাবমিট করতে হবে। ব্লকচেন তার ভ্যালিডেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে এটিকে যাচাই বাছাই করবে এবং ভ্যালিড হলে সে এটাকে অন্তর্ভুক্ত করে নিবে। যখনই অন্তর্ভুক্ত হবে তখন সে একটি হ্যাশ পাবে, অর্থাৎ তার একটি আইডেন্টিফিকেশন হয়ে গেল ব্লকচেনের মধ্যে। এছাড়া এই আইডেন্টিফিকেশন হয়ে যাওয়ার পরে সমস্ত ডেটা ব্লকচেনের মধ্যে সুরক্ষিত হয়ে যাবে। হ্যাশের এখানে 4টি ডিজিট দেখানো হয়েছে, জাস্ট একটি সংখ্যা বা একটি নাম্বার। এই হ্যাশটা আরো বড় হতে পারে, লম্বা হতে পারে, সেটা নির্ভর করবে কম্পিউটার কিভাবে জেনারেট করছে। আমরা ধরে নিলাম প্রথম একটি ব্লক সম্পন্ন হয়ে গেল। দ্বিতীয়ত আবার যদি কেউ এই ব্লকচেন সিস্টেমে আরেকটি লেনদেন সম্পন্ন করতে যায় তখন সে আরেকটি হ্যাশ পাবে এবং ডেটা এখানে সংরক্ষিত থাকবে। এবং সুবিধা হচ্ছে এই নতুন ব্লকের মধ্যে আগের ব্লকের তথ্য এখানে সংরক্ষিত থাকবে, অর্থাৎ যেহেতু একটার সাথে আরেকটার চেইন রিলেশন রয়েছে, তাহলে এই প্রিভিয়াস ব্লকের হ্যাশটাও এর মধ্যে সংরক্ষিত থাকবে। তার মানে প্রিভিয়াস হ্যাশ এখানে থাকবে প্লাস এই এর নিজের একটি হ্যাশ তৈরি হবে। এভাবে করে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা নতুন নতুন ব্লক তৈরি হবে। কিভাবে ব্লক তৈরি হয়? একটা ভ্যালিডেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। তার মানে একটি ব্লকের তথ্য আরেকটি ব্লকের মধ্যে রয়েছে, ওই ব্লকের তথ্য অন্য আরেকটি ব্লকের মধ্যে রয়েছে। যেহেতু একটার সাথে একটা সম্পৃক্ত, সুতরাং কোনো একটি ব্লক ড্যামেজ হলে এটি সহজেই রিকভারি করে ফেলা সম্ভব। এজন্য বলা হচ্ছে ব্লকচেন ইজ অলওয়েজ সিকিউর। এছাড়া এর নিরাপত্তা ব্যবস্থা এতটাই মজবুত করা হয়েছে, শক্তিশালী করা হয়েছে, এবং ব্লকচেন যারা তৈরি করেছেন তারা চ্যালেঞ্জ করেছেন যে এখন পর্যন্ত পৃথিবীতে এমন কোনো টেকনোলজিস্ট তৈরি হয় নাই, এমন কোনো ডিভাইস বা কম্পিউটার তৈরি হয় নাই যারা ব্লকচেনের নিরাপত্তা ব্যবস্থাকে ভাঙতে পারে, নিরাপত্তা ব্যবস্থাকে তারা ভেঙে ব্লকচেনে ঢুকতে পারে। এখন পৃথিবীতে যে প্রযুক্তি রয়েছে, এই অবস্থায় যদি ব্লকচেন ভাঙার জন্য টার্গেট করে কম্পিউটার বানানো শুরু করা হয়, দেখা যাবে অন্তত 15-20 বছর লাগবে সেরকম একটি কম্পিউটার বানাতে এবং বিলিয়ন ডলার খরচ হয়ে যেতে পারে। তাহলে এই 20 বছর নিশ্চয়ই ব্লকচেন টেকনোলজিস্টরা বসে থাকবে না, তারাও তাদের প্রযুক্তিকে যোগোপযোগী করে তুলবে। তার মানে হচ্ছে ব্লকচেনের নিরাপত্তা ব্যবস্থাটাকে ভাঙা আদতে সম্ভব হবে না। এবং এই যে শক্ত নিরাপত্তা ব্যবস্থা, এই যে একটা স্ট্রং সিকিউরিটি সিস্টেম থাকার কারণেই মানুষ ডে বাই ডে এই সিস্টেমটাকে ব্যবহার করছে এবং প্রচুর জনপ্রিয়তা পাচ্ছে সারা পৃথিবীব্যাপী। এখন আসেন, এই জনপ্রিয়তার কারণেই কিন্তু মানুষ এটিকে ব্যবহার করছে। স্বাভাবিক, খুব একটি সিম্পল বিষয়। আপনি যখন কোনো একটি নতুন টপিকস বাজারে নিয়ে আসবেন, নতুন একটি সাবজেক্ট বাজারে আনবেন, মানুষ এটিকে কতটুকু গ্রহণ করছে, এটার মাপকাঠি কি হবে? প্রথমত কি পরিমাণ মানুষ এটিকে ব্যবহার করে এটা দেখেই বোঝা যাবে, এবং এটার ভ্যালু, এটার ভ্যালু কতটুকু ক্রিয়েট হয়েছে এটা আপনারা বুঝতে পারবেন এটার ব্যবহারকারীর উপর ভিত্তি করে। যেমন ব্লকচেনকে ব্যবহার করে প্রথম ক্রিপ্টোকারেন্সি, আমরা ব্লকচেন সম্পর্কে জানলাম, এখন আমরা আলোচনা নিয়ে যাচ্ছি ক্রিপ্টোকারেন্সির দিকে। ক্রিপ্টোকারেন্সি হচ্ছে একটি ডিজিটাল কারেন্সি, যে কারেন্সি দিয়ে আপনি ইন্টারনেট জগতের প্রায় সকল ধরনের লেনদেন সম্পন্ন করতে পারবেন কোনো রকম বাধা এবং মনিটরিং ছাড়াই। তাহলে বিটকয়েন 2009 সালে প্রথম এই সিস্টেমটা চালু করে ব্লকচেন টেকনোলজিকে সাথে নিয়ে। বিটকয়েন 2009 সালে প্রথম কার্যক্রম শুরু করে, তখন তাদের প্রাইস বা মূল্য ছিল কত, 5 সেন্টের মতো, যতটুকু আমি জানি 5 সেন্ট বা 10 সেন্টের মতো একটা প্রাইস ছিল। তাহলে এখন 2024 সালের মাঝামাঝি সময়, আজকেও যদি আমরা বিটকয়েনের মূল্য দেখি, সেটি হচ্ছে প্রায় $60,000। $60,000 কাছাকাছি এক একটি বিটকয়েনের মূল্য। বিটকয়েনের মূল্য এখন থেকে 13 বছর আগে ছিল মাত্র 5 সেন্ট, এটি এই 13 বছর পরে এসে প্রায় $60,000 হয়ে যায় এক একটি কয়েনের মূল্য। কি হয়েছিল এর মাঝখানে? এর মধ্যে কি আছে? নিশ্চয়ই এর মধ্যে এমন কিছু বিষয় আছে যে বিষয়ের কারণে মানুষ এটিকে অনেক বেশি অ্যাকসেপ্ট করেছে, অনেক বেশি গ্রহণ করেছে। গ্রহণ যদি না করতো তাহলে এর এই পরিবর্তনটা আসতো না, এর মূল্য বৃদ্ধি পেত না। এখন বিটকয়েন সারা পৃথিবীতে একটি জনপ্রিয়তা লাভ করেছে, এটি আমরা সহজেই বুঝতে পারি। এবং বিটকয়েন সম্পর্কে আমরা আরো কিছু ইনফরমেশন নিয়ে নিই। প্রথমত সেটি হচ্ছে এটি একটি ডিসেন্ট্রালাইজ সিস্টেম এবং প্রুফ অফ ওয়ার্ক কনসেপ্টের উপর ভিত্তি করে এটি কাজ করে, এবং এটির হচ্ছে ফিক্সড সাপ্লাই লিমিট, ইমিউটেবল, ট্রান্সপারেন্সি এবং পাবলিক লেজার। আমি ফিক্সড সাপ্লাই লিমিটটাকে নিয়ে কথা বলতে চাচ্ছি। এর লিমিট হচ্ছে 21 মিলিয়ন, অর্থাৎ 21 মিলিয়ন বিটকয়েন মাইনিং করা যাবে। এর বেশি সিস্টেমটাকে এমনভাবে ডেভেলপ করা হয়েছে যে এর বেশি একটি কয়েনও বাজারে আসবে না।
এখনো বিটকয়েনের মাইনিং চলছে, ডিজিটাল সিস্টেম এটিকে মাইনিং করতে হয়। তো এই মাইনিং প্রক্রিয়ায় প্রায় 20 মিলিয়নের মতো বিটকয়েনের মাইনিং ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে এবং আশা করা যাচ্ছে 2025-এর মধ্যেই সমস্ত বিটকয়েনের মাইনিং সম্পন্ন হয়ে যাবে। এখনো মাইনিং সম্ভব, মাইনিং চলছে। এই অবস্থায় এক একটি বিটকয়েনের দাম যদি $60,000 হতে পারে, এবং বিগত 3 মাস আগে এটি প্রায় $70,000 ক্রস করেছিল এক একটি বিটকয়েনের দাম, তাহলে এখনো মাইনিং চলছে। এই অবস্থায় যদি দাম এই পর্যায়ে যায়, যখন মাইনিং থাকবে না, অর্থাৎ 25-এর পরে যখন মাইনিং সম্পন্ন হয়ে যাবে, তখন এই অ্যাসেটের দাম কত দাঁড়াতে পারে। ওকে, এটা আপনারা একটু ধারণা করে নেবেন, আমি আর অ্যাডভান্স কিছু বলছি না। এখন বিটকয়েন সারা পৃথিবীব্যাপী একটি গণজোয়ার সৃষ্টি করেছে, চাহিদা তৈরি করেছে, কিন্তু সেই চাহিদার প্রেক্ষাপটে সে কিন্তু ওই পরিমাণ সাপ্লাই দিতে পারছে না। চাহিদা তৈরি করেছে কিন্তু যোগান দিতে পারছে না। সেই জায়গাটাতে অন্য আরো অনেক কয়েন আবিষ্কার হয়েছে এবং আবিষ্কারের চেষ্টা চলছে। তার মধ্যে দ্বিতীয় র্যাঙ্কে যে সে হচ্ছে ইথেরিয়াম। ইথেরিয়াম আরো কিছু অ্যাডভান্স টেকনোলজি নিয়ে আমাদের মাঝে আসে, এবং আপনারা যদি নেট ঘাটেন দেখবেন যে সে এখন সেকেন্ড র্যাঙ্কিং এ আছে। এখন তাকে নতুন টেকনোলজি কেন আনতে হয়েছে? কারণ হচ্ছে যেহেতু বিটকয়েন ইতিমধ্যে প্রতিষ্ঠিত, তার সাথে কম্পিটিশনে টিকতে হলে নতুন কোনো সুবিধা, নতুন কোনো টেকনোলজি নিয়ে আসতে হবে, নইলে তার সাথে কম্পিটিশনে পারা যাবে না। এখন ইথেরিয়ামের অনেকগুলো ইনফরমেশন এখানে দেয়া রয়েছে, আপনারা স্লাইডটি দেখে নেবেন এবং পড়ে নেবেন। আমি বিস্তারিত আলোচনা করতে গেলে সময় মতো আমার আলোচনাটি শেষ হবে না। সবশেষ যেটি ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্সিয়াল সিস্টেম বা ইকোসিস্টেম নিয়ে এসছে ডিফাই, অর্থাৎ যেটি আমরা বলছিলাম যে বিটকয়েন সারা পৃথিবীব্যাপী চাহিদা তৈরি করতে পেরেছে, কিন্তু সেই সাপ্লাই দিতে পারছে না। এই জায়গাটা অনেকেই সুযোগ হিসেবে কাজে নিয়েছে, সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে। তার মধ্যে একটি কয়েনের নাম হচ্ছে ডি কয়েন, অর্থাৎ ডিফাই ক্লাব লিমিটেড যে একটি ক্রিপ্টো কয়েন, ক্রিপ্টো কারেন্সি বাজারে নিয়ে এসছে, তার নাম হচ্ছে ডি কয়েন, যেটি ডিসেন্ট্রালাইজড ফিনান্সিয়াল সিস্টেমে কাজ করে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এবং ডিফাই ক্লাবের কাজ সম্পর্কে কি কাজ করে মোটামুটি ভাবে আমরা একটা আলোচনা অলরেডি করেছি। অর্থাৎ ডিফাই ক্লাব হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যে ডিসেন্ট্রালাইজড ফিনান্সিয়াল সিস্টেমে কাজ করে, এবং তার নেটিভ কয়েনের নাম হচ্ছে ডি কয়েন। ডি কয়েনের টোটাল সাপ্লাই কত? ডি কয়েনের টোটাল সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন, এবং ডি কয়েন সম্পর্কে যেটি বলা হচ্ছে, এ টোকেন সিস্টেম বিল্ড অন বাইন্যান্স স্মার্ট চেইন অ্যান্ড নেটিভ টোকেন অফ ডিফাই ক্লাব এক্সচেঞ্জ। ডিফাই ক্লাবের রয়েছে একটি কন্ট্যাক্ট অ্যাড্রেস এবং আরো প্রয়োজনীয় যা যা প্রয়োজন হয় একটি ব্লক চেইনে অ্যানলিস্টেড হতে, তার সবই এর মধ্যে রয়েছে। প্রথমত, কন্ট্যাক্ট অ্যাড্রেস জিনিসটা কি? আপনি যখন কোনো কয়েনকে আপনি যখন কোনো কয়েনকে ব্লক চেইনে অ্যানলিস্টেড করতে যাবেন, তখন আপনি একটি কন্ট্যাক্ট অ্যাড্রেস পাবেন, যেটি দিয়ে আপনি ব্লক চেইন থেকে খুব সহজেই ওই কয়েনটিকে আইডেন্টিফাই করতে পারবেন। কারণ এক একটি ব্লক চেইনের মধ্যে অনেক কয়েন থাকতে পারে, এবং যেহেতু লক্ষ লক্ষ ট্রানজাকশন হয়, লক্ষ লক্ষ কয়েন এখানে কেনা বেচা হচ্ছে, তাকে আইডেন্টিফাই করার জন্য তার একটা অ্যাড্রেস থাকতে হবে। সেই অ্যাড্রেসটি হচ্ছে এটি। টোটাল সাপ্লাই 1 বিলিয়ন, যেটি আমরা বলেছি, এবং প্রতিটি কয়েনের বেস প্রাইস হচ্ছে $1। এখান থেকে ট্রানজাকশন শুরু। এই ট্রানজাকশন করতে করতে কখনো এটি $1 উপরে যাচ্ছে, কখনো এটি $1 নিচে যাবে, এবং যে কোনো কয়েনের এটি একটি সাধারণ বৈশিষ্ট্য, এটি মার্কেটে ট্রানজাকশন হবে, কখনো দাম বাড়বে, কখনো দাম কমবে। ওকে, তাহলে আমরা সামনের দিকে যাচ্ছি, এবং টোটাল সাপ্লাইটাকে আমরা আবার কয়েকটি ভাগে ভাগ করেছি। সেটি হচ্ছে টোটাল 1 বিলিয়ন কয়েনকে আমরা এই প্রথম 10% রেখেছি হচ্ছে স্মার্ট কন্ট্রাক্টের জন্য। স্মার্ট কন্ট্রাক্ট নিয়ে আমাদের আলাদা একটি ক্লাস আছে, সেটি আপনারা দেখে নেবেন। 40% স্টেকিং রিওয়ার্ড, অর্থাৎ আমাদের এখানে যারা কাজ করছেন, এই কয়েনটিকে যারা স্টেক করবে, তাদের স্টেক রিওয়ার্ড দেওয়ার জন্য আলাদা করে রাখা হয়েছে। অর্থাৎ আমাদের এখানে আপনি যত কাজই করবেন, লেনদেন করবেন, আপনাকে পেমেন্ট দেওয়া হবে ডি কয়েনের মাধ্যমে। 20% কয়েন রাখা হয়েছে ডেভেলপমেন্ট এন্ড মার্কেটিং এর জন্য, 20% লিকুইডিটি প্রোভাইডিং এ, 8% বার্নিং এন্ড 2% চ্যারিটি। এই হচ্ছে টোটাল 1 বিলিয়ন কয়েন। ওকে, ডিফাই ক্লাব কয়েন বা ডি কয়েন অনেকগুলো এক্সচেঞ্জারে এটি অ্যানলিস্টেড রয়েছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে এক্সচেঞ্জার গুলো রয়েছে, সেগুলো যেমন হচ্ছে ইউনিসোয়াপ, প্যানকেক সোয়াপ, সুশি সোয়াপ এন্ড বাইন্যান্স ওয়েব 3। এছাড়াও এরকম আরো 50টিরও অধিক এক্সচেঞ্জারে এটি অ্যানলিস্টেড রয়েছে। এবং সুখবর হচ্ছে
ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জার সারা পৃথিবীতে রয়েছে মোটামুটি ভাবে 121টি, এবং এই 121তম এক্সচেঞ্জার হচ্ছে ডিফাই ক্লাবের এক্সচেঞ্জার। আপনি ডিফাই www.defyclub.exchange এখানে গেলে আপনি আমাদের সেই এক্সচেঞ্জারটি পাবেন। ওকে, এরপরে যে জিনিসটি আমরা দেখতে যাচ্ছি সেটি হচ্ছে ওয়ালেট গুলো। ওয়ালেট সাপোর্টেড ডিকয়েন হচ্ছে, অর্থাৎ এই যে তালিকা আপনারা দেখতে পাচ্ছেন, এই তালিকার যতগুলো ওয়ালেট আছে, এই ওয়ালেট গুলো কিন্তু জেনারেল কোনো ওয়ালেট নয়। এই ওয়ালেট গুলো প্রত্যেকটি হচ্ছে ব্লকচেন সাপোর্টেড ওয়ালেট, অর্থাৎ এই ওয়ালেটগুলো ব্লকচেন সিস্টেমে পরিচালিত হয়, অর্থাৎ জেনারেল বিকাশ বা নগদ রকেটের যে ওয়ালেট আছে এরকম না, এগুলো ব্লকচেন সিস্টেমের উপর কাজ করে। এবং আপনারা যারা ওয়ালেটগুলো ব্যবহার করেন অথবা আপনি যদি ইন্টারনেট সার্চ করেন আপনারা দেখতে পাবেন সবগুলো জনপ্রিয় ওয়ালেটগুলোর মধ্যে এগুলো রয়েছে, মেটামাস্ক, ট্রেজর, ট্রাস্ট ওয়ালেট। এবং এগুলো কিন্তু ডিফাই ক্লাবের কোনো ওয়ালেট না, এগুলো থার্ড পার্টি ওয়ালেট, এগুলো ওপেন সোর্স, আপনার যে কেউ এখানে এই ওয়ালেটগুলো ব্যবহার করতে পারে। আমি এই ওয়ালেটগুলোর কোনো বিজ্ঞাপন করছি না, আমি যদি বিজ্ঞাপন কখনো করতে হয় আমি করব এই প্রোডাক্টটার বিজ্ঞাপন, ডিফাই ওয়ালেটের বিজ্ঞাপন করব, কারণ ডিফাই ওয়ালেট আমাদের আসতে যাচ্ছে। অর্থাৎ যেহেতু আমরা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করছি, ব্লকচেন নিয়ে কাজ করছি, এই সিস্টেমের যতগুলো সাপোর্টিং হাব আছে আমরা প্রত্যেকটি জায়গায় কাজ করব। আমরা শুরু করেছিলাম শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি দিয়ে, আমরা নিজস্ব এক্সচেঞ্জার করেছি, আগে অন্যের এক্সচেঞ্জারে কাজ করতাম, এখন নিজস্ব এক্সচেঞ্জার করেছি। এখন আমাদের ডিকয়েন অন্য ওয়ালেটে রাখতে হয়, আমরা নিজস্ব ওয়ালেট বানাচ্ছি, আপনারা অন্য ওয়ালেটের পাশাপাশি ডিফাই ওয়ালেটেও রাখতে পারবেন। ওকে, আর এখান থেকে আমরা যারা ডিফাই ক্লাবের সাথে সম্পৃক্ত হব, ডিকয়েনের সাথে সম্পৃক্ত হব, ডিকয়েন পারচেস করব, আমরা অনেকগুলো জায়গা থেকে ইনকাম পেতে পারি। যেমন হচ্ছে স্টেকিং থেকে ইনকাম পেতে পারি, ডিরেক্ট ইনকাম, এরপর হচ্ছে বাইনারি ইনকাম, র্যাঙ্ক ইনকাম, এই 4টা জায়গা থেকে আমরা ইনকাম পেতে পারি। আমরা পরবর্তী স্লাইডে এগুলো সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। তার আগে আমি সংক্ষিপ্ত একটি কথা বলে নিতে চাই যে এখানে আসলে নট অনলি ডিফাই ক্লাব, নট অনলি ডিকয়েন, যে কোনো কয়েন আপনি পারচেস করবেন সেখান থেকে আপনি কিভাবে লাভবান হবেন, সেখান থেকে লাভবান হওয়ার একদম সহজ এবং সিম্পল ফর্মুলা হচ্ছে আপনি কয়েন পারচেস করবেন, সেটা যে কোনো কয়েনই পারচেস করেন, ধরে নিলাম আপনি ডিকয়েন পারচেস করেছেন, এবং ডিকয়েন পারচেস করলে, ডিকয়েন যেহেতু একটা অ্যাসেট, এটা একটা ডিজিটাল অ্যাসেট, একটা ডিজিটাল কারেন্সি, এটা বাজারে ক্রয় বিক্রয় হচ্ছে, দাম উঠে এবং নামে। আপনি আজকে ক্রয় করলেন, কালকে যেটির দাম বেড়ে যাবে এবং আপনি লাভবান হয়ে যাবেন, বিষয়টি ঠিক এমন নয়। দেখা গেল যে আপনি আজকে কিনেছেন, কালকে দাম বাড়েনি বরং কমে গেছে, এবং এটি হচ্ছে একটি ন্যাচারাল প্রসেস, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি যখন অপেক্ষা করবেন, একটা সময় আপনি মনিটরিং করবেন, অপেক্ষা করবেন, মনিটরিং করবেন, যখনই বাজারে দাম বৃদ্ধি পাবে তখন আপনি সেল করে দেন, যে কোনো এক্সচেঞ্জারে গিয়ে আপনি এটিকে সেল করতে পারেন, সেখান থেকে আপনি লাভবান হবেন। অর্থাৎ লাভ করার এটি একটি প্রক্রিয়া। ওকে, এখন আসেন কত জায়গা থেকে কিভাবে লাভ করা যায় এই জিনিসগুলো আমরা বিস্তারিত আলোচনা করছি। মনে করেন প্রথমত আমরা স্টেকিং ইনকামটাকে নিয়ে আলোচনা করছি। স্টেকিং জিনিসটা কি? স্টেকিং জিনিসটা সহজ কথায় আমরা বলতে পারি ফিক্সড ডিপোজিট। আমরা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি, ধরেন 6 মাসের জন্য, 1 বছরের জন্য, 5 বছরের জন্য, 10 বছরের জন্য, তাতে করে আমাদের একটা বেনিফিট আসে। ডিফাই ক্লাবও সেম জিনিসটা অ্যাপ্লাই করতে চাচ্ছে। তার 4টি প্যাকেজ রয়েছে, একটি হচ্ছে ইনিশিয়াল প্যাকেজ, লয়াল প্যাকেজ, রয়্যাল প্যাকেজ এন্ড নোবেল প্যাকেজের আলাদা আলাদা টার্মস এন্ড কন্ডিশন রয়েছে। সহজ কথায় আপনি এই স্টেকিং গুলো কেন করবেন, কিভাবে স্টেকিং গুলো করবেন, এই জন্য মনে করেন আপনি দেখলেন যে আপনার মন চাইলো, আপনি সবকিছু জানার পরে আপনি ভাবলেন ঠিক আছে আমি কিছু ডিকয়েন কিনি। এখন ডিকয়েন কেনার পরে আপনি এটি কিন্তু কোনো না কোনো ওয়ালেটে রাখবেন, তাই না? ওয়ালেট ছাড়া তো আর আপনি ডিকয়েনকে স্টেক জমা রাখতে পারবেন না, কোনো না কোনো একটি ওয়ালেটে আপনি রাখবেন। সেই ওয়ালেটে রাখার পরে ওয়ালেট আপনার নিরাপত্তা দিচ্ছে, এই ওয়ালেট ব্যবহারের জন্য আপনি একটা ফি দিচ্ছেন, ওকে ফাইন। যখন আপনার এটা বিক্রির সময় আসবে, ওয়ালেট থেকে আপনি এক্সচেঞ্জারে ট্রান্সফার করে নিয়ে যাবেন এবং সেল করে দিবেন। দ্যাটস ইট। এখন ডিফাই ক্লাব দেখলো যদি আমার কয়েনগুলো একটা জায়গায় পড়ে থাকে, জমা হয়ে থাকে, তাহলে কিন্তু আমার কোনো লাভ নাই, খুব বেশি লাভ নাই। যদি আমি এটিকে মার্কেটে নিয়ে আসতে পারি এবং এটিকে রোলিং এর মধ্যে রাখতে পারি, তাহলে আমার এখান থেকে অনেক বেশি বেনিফিট হবে। সেজন্য ডিফাই ক্লাব বলছে ওই থার্ড পার্টির যে ওয়ালেট গুলো আছে সে সকল ওয়ালেটে ফেলে না রেখে আপনি যদি ডিফাই ক্লাবের কাছে স্টেক করেন, তাহলে আপনাকে আলাদা একটা বেনিফিট দেয়া হবে। সেটি কি? কয়েনের এগেইনস্টে আপনাকে আরো কিছু কয়েন গিফট করা হবে। বাজারে দাম বৃদ্ধি পেলে তো আপনি বিক্রি করবেন, এটা এই ওয়ালেট থেকে হলেও বিক্রি করতে পারবেন, ওখান থেকে হলেও বিক্রি করতে পারবেন।
যেহেতু আপনি এই প্ল্যাটফর্মে আসবেন তাহলে আপনাকে বাড়তি একটি রিওয়ার্ড দেওয়া হবে। কোম্পানি বলছে ইনিশিয়াল প্যাকেজ বা প্রথম যে প্যাকেজ তার অধীনে আপনি যদি 52 সপ্তাহের জন্য কয়েনটি রেখে দেন, কয়েন তো আপনাকে এমনিতেও ফেলে জমা রাখতে হবে নির্দিষ্ট সময়ের জন্য, কারণ বললেই তো আর দাম বেড়ে যাবে না। আপনি যদি 52 সপ্তাহের জন্য ডিফাই ক্লাবের কাছে রাখেন, আপনাকে উইকলি 2% প্রফিট দেওয়া হবে। অর্থাৎ আপনি যদি 100 কয়েন, কথার কথা, আপনি ডিফাই ক্লাবের কাছে স্টেক করেছেন, তাহলে সপ্তাহে 2টি করে কয়েন আপনি গিফট পাবেন। সপ্তাহে যদি 2টি কয়েন আপনি পান, তাহলে বছরে আপনার কয়েনের সংখ্যা দাঁড়াবে 102টি, তাই তো? 52 সপ্তাহ 104টি, তাহলে টোটাল আপনার স্টেকিংকৃত মূল কয়েন ছিল 100, বছর শেষে আপনি গিফট পেলেন আরো 104টি, টোটাল 204টি কয়েন। এখন বাজারে যদি কয়েনের দাম নাও বাড়ে তাহলে কিন্তু আপনি লাভবান আছেন। এখন যদি কয়েনের দাম একটু কমেও যায়, তাও কিন্তু এই রিওয়ার্ড দিয়ে আপনি সেটাকে অনেকটাই রিকভারি করে ফেলতে পারবেন। কিন্তু যদি বাজারে কয়েনের দাম বেড়ে যায়, তাহলে আপনি দুই দিকে লাভবান হবেন, একদিকে রিওয়ার্ড পেলেন, অন্যদিকে আপনি কয়েনের বাড়তি দামের কারণে একটা লাভ পেলেন। এটি একটি খুব সিম্পল হিসাব। এখন ডিফাই ক্লাব এই প্রসেসটা কেন করেছে? এই জন্য করেছে যে ডিফাই ক্লাব চায় আপনারা যেন অন্য মার্কেটে কাজ না করে ডিফাই ক্লাবের যে বাজার তৈরি করেছে এখানে এসে আপনারা লেনদেন করেন। এই নতুন বাজারটাকে অনেক বেশি কাস্টমার এখানে যেন আসে, এই নতুন বাজারটাকে যেন সবাই ব্যবহার করে, এই প্ল্যাটফর্ম ব্যবহার করে মানুষ অনেক বেশি কেনাকাটা করবে, লেনদেন করবে, হ্যাঁ, রিওয়ার্ড পাবে, সেটা আবার বিক্রি করবে, আবার স্টেক করবে, এভাবে করে এই বাজারটা জনপ্রিয় হবে। এটি হচ্ছে মূল উদ্দেশ্য। বাজারটা জনপ্রিয় হলে ডিফাই ক্লাবের যেমন লাভ, তদ্রুপভাবে বিক্রেতা হিসেবে, ক্রেতা বিক্রেতা হিসেবে আপনারও লাভ। এই জন্য 4টি প্যাকেজ সে অফার করেছে। প্রথম প্যাকেজটা সম্পর্কে জানলাম। দ্বিতীয় প্যাকেজটি হচ্ছে লয়াল প্যাকেজ। এটির রেঞ্জ হচ্ছে 5,000 থেকে শুরু করে 14,999। 3 নাম্বার হচ্ছে রয়্যাল প্যাকেজ, 15,000 থেকে শুরু করে 49,999টি কয়েন আপনি এখানে স্টেক করতে পারবেন। এবং চতুর্থ প্যাকেজটি হচ্ছে নোবেল প্যাকেজ, এখানে 50,000 থেকে শুরু করে 1 মিলিয়ন পর্যন্ত আপনি কয়েন স্টেক করতে পারবেন। এবং এই 2, 3, 4 এই 3টি প্যাকেজ যদি আপনি পারচেস করেন, সেক্ষেত্রে আপনাকে প্রমোশনাল অফার হিসেবে ফরেন ট্যুর অফার করা রয়েছে। আপনি যদি এখানে এই প্যাকেজগুলো কিনেন, আপনি কোম্পানির পক্ষ থেকে এই অফারটা পাবেন। তাহলে এখন কোম্পানি তার মার্কেটটাকে জনপ্রিয় করার জন্য বিভিন্ন রকম অফার দিচ্ছে, সুতরাং সুযোগ থাকে, সময় থাকতে এই অফারগুলো নিয়ে নেওয়া উচিত। যখন মার্কেট চাঙ্গা হয়ে যাবে তখন কিন্তু আস্তে আস্তে এই প্রমোশনাল অফারগুলো আপনার আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আশা করছি 4টি প্যাকেজ সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। এখানে 4টি প্যাকেজের আরো বিস্তারিত দেওয়া হয়েছে, যেহেতু আমি আলোচনা করেছি আমি আর এখানে সময় নষ্ট করছি না। এটি ইনিশিয়াল প্যাকেজের ইনফরমেশন, লয়াল প্যাকেজের ইনফরমেশন, রয়্যাল এন্ড নোবেল প্যাকেজের ইনফরমেশন এখানে রয়েছে। আমরা এই স্লাইডটা নিয়ে একটু কথা বলি, যেটি হচ্ছে ডিরেক্ট রেফারেল ইনকাম। ডিরেক্ট রেফারেল ইনকাম কি, অর্থাৎ অ্যাফিলিয়েট ইনকামটা নিয়ে একটু কথা বলছি, কারণ হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর অন্যতম একটি টুলস হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং বা ডিরেক্ট সেলস কমিশন, যেটাকে আমরা বলি, বা রেফারেল ইনকামও বলতে পারে। সেটিকে আপনি ডিফাই ক্লাবের কয়েন, ডি কয়েন কিনেছেন, আপনার কাছে ভালো লেগেছে তাই আপনি কিনেছেন। এখন আপনি যদি এটিকে আসলেই ভালো মনে করেন, তাহলে আপনি আপনার পরিচিত জনের কাছে যখন এটি সার্কুলার করবেন, আপনি আলোচনা করবেন, তাদের মধ্য থেকে কেউ যদি এটি পারচেস করে, তাহলে কোম্পানি আপনাকে কোম্পানির হয়ে মার্কেটিং করার জন্য 5% একটা রিওয়ার্ড দিচ্ছে। দ্যাটস ইট। তাহলে আপনি রেফার করেও এখান থেকে ইনকাম করতে পারেন। ওকে, তাহলে আমরা যেটি বলছিলাম, আপনি এখান থেকে পারচেস করে, স্টেকিং করে ইনকাম করতে পারেন, আপনি রেফার করেও ইনকাম করতে পারেন। ওকে, আরো 2টি ইনকাম অপরচুনিটি রয়েছে যেটি আমরা আলোচনা করতে যাচ্ছি। সেটি হচ্ছে একটা হলো বাইনারি ইনকাম। বাইনারি ইনকাম মানে হচ্ছে সহজ কথায় আপনি একটি দলগত বিক্রয় থেকে আয় করতে পারেন। আপনি যাদেরকে রেফার করেছেন তাদেরকে নিয়ে আপনি একটি দল গঠন করে ফেলেন যে আমরা এখন এককভাবে না, দলগতভাবে বিক্রয় করব, করব। তাহলে এই দলগত বিক্রয় থেকেও কোম্পানি আপনাকে এই টিম সেলের উপর, আপনি মনে করেন লিড দিচ্ছেন বাট আপনার কোনো সেল হলো না, বাট টিমের সেল হয়েছে, সেখান থেকে আপনি একটা পার্সেন্টেজ পাবেন। পার্সেন্টেজ রেটটা এখানে দেওয়া রয়েছে এবং পার ডে কত টাকা ইনকাম করা সম্ভব, কত কয়েন ইনকাম করা সম্ভব, এটি দেওয়া হয়েছে। মনে করেন আপনি র্যাঙ্ক 1-এ আছেন, আপনি আপনার সেলের 6% পাবেন, টিম সেলের 6% পাবেন। এখন এটি দৈনিক সর্বোচ্চ 3,000 কয়েন পর্যন্ত আপনার পক্ষে এখান থেকে আর্ন করা সম্ভব। এভাবে করে র্যাঙ্ক 2, 3, 4, 5, 6, 7 এরকম করে আস্তে আস্তে আপনার যখন টিম বড় হবে, সেল বৃদ্ধি পাবে, আপনার সেলের পরিমাণ বৃদ্ধি পাবে, পাশাপাশি পার্সেন্টেজটাও বৃদ্ধি পাবে। সবশেষ 10ম র্যাঙ্কে যখন আপনি যাবেন, তখন আপনাকে পার ডে 10,000 পর্যন্ত ইনকাম করতে পারবেন। এখানে 10,000 কয়েন পর্যন্ত ইনকাম করতে পারবেন। তার মানে আপনার সেলের 10%, অর্থাৎ টিম থেকে যে পরিমাণ সেল হবে তার 10%। আশা করছি বাইনারি ইনকাম কনসেপ্টটা আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ আপনার টিমের মাধ্যমে যে সেলটা হবে, এটাও এখান থেকে একটা পার্সেন্টেজ কোম্পানি আপনাকে দিবে। 4 নাম্বার রয়েছে, যেটি রয়েছে সেটি হচ্ছে র্যাঙ্ক রিওয়ার্ড। র্যাঙ্ক রিওয়ার্ড মানে হচ্ছে
আপনি এককভাবে একটা সময় সেল করেছেন, কাউকে রেফার করেছেন, টিম গঠন করেছেন, টিম গঠনের মাধ্যমে আপনার টিমটা আস্তে আস্তে বড় হয়েছে। এই সম্মিলিতভাবে আপনি যখন এক একটি সেলসের মাইল ফলক অর্জন করবেন, মাইল ফলক স্পর্শ করবেন, তখন আপনাকে একটি র্যাঙ্ক দেয়া হবে। প্রথম যে র্যাঙ্কটি আমাদের রয়েছে সেটি হচ্ছে সোলজার র্যাঙ্ক। সোলজার র্যাঙ্ক মানে হচ্ছে আপনি আপনার টিম মিলে লেফট রাইট মিলে 1000 করে কয়েন সেল করে ফেলেছেন, আপনি সোলজার র্যাঙ্কের অধিকারী। তখন রিওয়ার্ড হিসেবে আপনাকে এক্সট্রা $10 করে দেয়া হবে প্রতি মাসে। কতদিন দেয়া হবে? 50 মাস। এভাবে করে যখন আপনার সেল বৃদ্ধি পেতে থাকবে, তার মানে হচ্ছে আপনার টিমে আপনার কর্মী বাহিনী বৃদ্ধি পাবে, অর্থাৎ সেলস টিমে মেম্বার বৃদ্ধি পাবে। পরবর্তীতে যখন 10,000 মাইল ফলক আপনি স্পর্শ করবেন, সেক্ষেত্রে আপনাকে বলা হবে মেজর র্যাঙ্কের অধিকারী। এখানে আপনাকে প্রতি মাসে $50 করে দেয়া হবে। র্যাঙ্ক 3 স্টার র্যাঙ্ক, $30,000 মাইল ফলক আপনি স্পর্শ করলে আপনাকে প্রতি মাসে $100 করে দেয়া হবে। অর্থাৎ যেই র্যাঙ্কটি আপনি অর্জন করবেন, পরবর্তী 50 মাস এই র্যাঙ্কের সুবিধাটি আপনি পাবেন। অর্থাৎ প্রতি মাসে আপনি ওই ডিক্লেয়ার্ড অ্যামাউন্টটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। এরকম 10টি র্যাঙ্ক রয়েছে: মেজর, স্টার, সুপারস্টার, মনস্টার, পার্ল, পার্ল ডিরেক্টর, ডায়মন্ড, ডায়মন্ড ডিরেক্টর এবং সবশেষ হচ্ছে ক্লাব ডিরেক্টর। ক্লাব ডিরেক্টর হওয়া একজন ব্যক্তি প্রতি মাসে $20,000 সম পরিমাণের একটি রিওয়ার্ড 50 মাসের জন্য পেয়ে যাবেন। এখন আপনি দেখেন, 50 মাসের জন্য আপনি পাবেন বলছেন, তার আগেই যদি আপনার পরবর্তী র্যাঙ্ক অ্যাচিভ হয়ে যায়, তখন আপনার তার মানে ইনক্রিমেন্ট হলো, আপনি নতুন স্ট্রাকচারে এই স্যালারিটা পেয়ে যাবেন। সে যেদিন থেকে শুরু হবে তার পরবর্তী 50 মাস এটি কন্টিনিউ থাকবে। কোম্পানি এই সিস্টেমটি কেন করেছে? কোম্পানি চিন্তা করে দেখেছে, যেহেতু এটি একটি নতুন বিজনেস কনসেপ্ট, এই কনসেপ্টে আমরা যদি 5টি বছর, মোটামুটি 5 বছরের মতো এইভাবে ভর্তুকি দিয়ে, অফার দিয়ে এই মার্কেটটাকে চালু রাখতে পারি, তাহলে পরবর্তীতে আর কোনো টেনশন করা লাগবে না, চিন্তা করা লাগবে না। দেখা যাচ্ছে যে আমাদের প্রত্যেক কাস্টমার এটা সম্পর্কে জেনে যাবে, পৃথিবীব্যাপী এটি পরিচিত হয়ে যাবে এবং এতে করে এই প্ল্যাটফর্মটি জনপ্রিয় হবে। তাহলে আমরা যদি একটু রিক্যাপ করি, আবার যদি একটু পেছনে ফিরে যাই, কয়টি ধাপ থেকে আমরা 4টি ধাপে ইনকাম করতে পারি। প্রথমত, কয়েন কিনে যদি আমি স্টেক করি ডিফাই ক্লাবের কাছে, সেখান থেকে একটা স্টেকিং রিওয়ার্ড পাবো। দ্বিতীয়ত, কাউকে রেফার করলে ইনকাম পাবো। তৃতীয়ত, আমাদের টিম সেল থেকে অর্থাৎ বাইনারি ইনকাম পাবো। চতুর্থত, আমাদের র্যাঙ্ক অর্জন হলে সেখান থেকে ইনকাম পাবো। আর যদি বাজারে কয়েনের দাম বেড়ে যায়, সেটা তো স্বাভাবিক, এটা সবার জন্য উন্মুক্ত, সেখান থেকে আমরা ইনকাম পেতে পারি। আশা করছি টোটাল বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার করতে পেরেছি। অক্সিলিয়ারি আরো কিছু বিষয় আছে যেগুলো আমরা আপনাদের সামনে আলোচনা করছি। আমাদের একটা চ্যারিটি ফান্ড আছে, 2% আমাদের গ্লোবাল সেলের এই সেল নিয়ে 2% আলাদা করে রাখা হয় চ্যারিটি প্রোগ্রামের জন্য, যেটি হচ্ছে সমাজ কল্যাণমূলক কাজে ব্যয় হবে। এছাড়া ডিফাই ক্লাব ইকোসিস্টেমে অনেকগুলো সংস্থা, অনেকগুলো কনসেপ্ট আস্তে আস্তে যুক্ত হবে, যেমন ইতিমধ্যে ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ যুক্ত হয়ে গেছে। এছাড়া ফরেক্স ব্রোকার, ডি কমার্স, ডি ব্যাংক, তারপর হচ্ছে ডি প্রপার্টি, মেটাভার্স, ব্লকচেইন এবং ডিফাই ওয়ালেট, এগুলো আমাদের নিজস্ব ইকোসিস্টেমের মধ্যে আস্তে আস্তে জন্ম নিচ্ছে এবং জন্ম নিবে। ওকে, ডিফাই ক্লাব এক্সচেঞ্জের মূল কথা হচ্ছে ট্রেড, লিকুইডিটি পুল, ব্রিজিং, স্টেকিং। এগুলো এর মাধ্যমে আমরা ডিফাই ক্লাব এক্সচেঞ্জ থেকে ইনকাম করতে পারি। ওকে, আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের ডিফাই ক্লাব পরিচালিত হচ্ছে ইউনাইটেড কিংডম লন্ডন থেকে। লন্ডন ইউকে সরকারের প্রয়োজনীয় রুলস এন্ড রেগুলেশনস মেনে আমরা বিজনেস পরিচালনা করছি সারা পৃথিবীব্যাপী, এবং এই বিজনেসটা ডে বাই ডে প্রোগ্রেস করছে। বন্ধুরা, একদম শেষের স্লাইডে আমরা চলে এসেছি। আশা করছি আমার টোটাল আলোচনা আপনারা বুঝতে পেরেছেন এবং আমি চেষ্টা করেছি একদম সহজ বাংলা ভাষায় এবং সাধারণ মানুষ বুঝতে পারে সেভাবে উপস্থাপন করার। আজকের প্রোগ্রামের অংশগ্রহণকারী যারা ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন এবং আমার আলোচনা শুনেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা আয়োজন করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সময়ে আপনাদের সামনে আবারও কথা বলার সুযোগ তৈরি হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আজকের ট্রেনার প্রেজেন্টার মোহাম্মদ মহসিন স্যারকে। আমরা চমৎকার একটি প্রাণবন্ত ডিফাই ক্লাব প্রেজেন্টেশনটা শুনলাম। অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তা আমরা আজকে চলে যাব আমাদের প্রধান অতিথি হিসাবে প্রোগ্রামে আছেন আমাদের সকলের মেন্টর, ডিফাই ক্লাব গ্রুপে আইডিতে আছেন ওবায়দুর রহমান রেজা স্যার। আমরা তার কাছে চলে যাই, তার আলোচনা থেকে আমরা
অনেক তথ্য পাবো, গাইডলাইন পাবো, এবং আমাদের